সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি খেলাধুলা নিয়ে এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন গ্যালারিতে। সাথে রয়েছে আমি নাসিমুল হাসান। আমাদের আজকের আলোচনার পুরোটা অংশ জুড়েই থাকছে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ। আপনারা জানেন যে আসরের দ্বিতীয় সেমিফাইনালে সবাই আজ তাকিয়েছিল মিরাজদের দিকে, কিন্তু শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের কাছে 3 উইকেটের হাত দিয়েই বিদায় নিতে হলো স্বাগতিকদের। এর আগে 2 রানে পাকিস্তানের কাছে হেরে এশিয়া কাপ হারিয়েছে বাংলাদেশ। এবার একেবারে কাছে গিয়েও শেষ পর্যন্ত হলো না। কেন হলো না তাই আলোচনা করব আজকের অনুষ্ঠানে। আর এই বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে আছেন দুজন অতিথি। আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার হান্নান সরকার ও মেহরাব হোসেন জুনিয়র। আপনাদের দুজনকে স্বাগত গ্যালারি স্টুডিওতে। ধন্যবাদ। হান্নান, আপনাকে দিয়ে শুরু করব। বাংলাদেশের এমন হার নিশ্চয়ই আমরা প্রত্যাশা করিনি। না, আসলে আমরা কিন্তু এই ওয়ার্ল্ড কাপ যখন শুরু করি তখন কিন্তু অনেক আশা নিয়ে শুরু করেছিলাম যে হ্যাঁ আমরা ফাইনাল খেলবো এবং ট্রফি জিতবো, সেরকম স্বপ্ন নিয়ে কিন্তু যাত্রা শুরু করেছিলাম। কারণ টু বি অনেস্ট গত 2 বছরের প্রিপারেশন থেকেই কিন্তু আমাদের এই বিশ্বাসটা তৈরি হয়েছিল। গত 2 বছর আমরা যেভাবে আন্ডার-19 এই টিমটাকে 15-20 জনের এই টিমটাকে কিন্তু সুন্দরভাবে তৈরি করেছি। বিভিন্ন সিরিজ খেলেছি, হোম অ্যান্ড অ্যাওয়ে বিভিন্ন জায়গায় নিজেদেরকে প্রস্তুতি হিসেবে তৈরি করেছি। সো সব কিছু মিলে কিন্তু আশাটা অনেক বড় ছিল, বাট যে ধাক্কাটা খেলাম এটা আসলে আশা করি না আমরা এইভাবে হারবো। কারণ আমরা আশা করেছিলাম যে হ্যাঁ ইন্ডিয়া, পাকিস্তান বা শ্রীলঙ্কা এদের সঙ্গে সেমিফাইনাল না হয়ে আমরা যদি ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলি আমাদের ইজিয়ার হবে। সব কিছু মিলে, কারণ এর আগে 3টা ম্যাচ খেলেছি আমরা তাদের সঙ্গে ওয়ার্ল্ড কাপ শুরুর আগে, সেখানেও আমরা তাদেরকে খুব সুন্দরভাবে ডমিনেট করে হারিয়েছিলাম। তো এই ধাক্কাটা আসলে আমরা আশা করিনি এবং আসলে একটা বড় ধাক্কা খেয়েছি সোফার। যে কোনো টুর্নামেন্টের সেমিফাইনাল কিংবা ফাইনাল এটা ডিফারেন্স বল গেম। আপনি তো নিজেও ধারাভাষ্যকার, মাঠে যাচ্ছেন, উইকেট সম্পর্কে বলছেন, কথা বলছেন। এই উইকেটে টসে জিতে ব্যাটিংটা কতটা যৌক্তিক আসলে মানে বাংলাদেশের ছিল আজকের ম্যাচের জন্য? হ্যাঁ, আসলে এই বিষয়টা নিয়ে অনেক কথা হচ্ছিল। ইভেন কমেন্টেটররা, তারপরে মিরাজকেও প্রশ্ন করা হয়েছে প্রেস কনফারেন্সে যে টসে জিতে ওয়েদার ওটা কি ঠিক ডিসিশন ছিল কি ভুল ডিসিশন ছিল। নর্মালি মিরপুরে আমরা জানি আজকে স্পেশালি কিন্তু একটু ময়েশ্চার ছিল এবং ওয়েদারটাও ক্লাউডি ছিল, লাইট, হ্যাঁ আন্ডার লাইটসে মনে হয় খেলা হয়েছে। সো সবার জন্য এটা সবাই একটু কোয়েশ্চেন করছিল যে এই ডিসিশনটা আসলেও ঠিক ছিল কিনা। তবে হ্যাঁ, আর্লি যেহেতু 5টা উইকেট আমাদের কিন্তু 113 রানে 5টা উইকেট পড়ার ফলে হয়তো এই কোয়েশ্চেনগুলো অ্যারাইজ করেছে। তবে তারপরেও এটাকে মূল কারণ হিসেবে বলবো না যে আজকে ম্যাচটা হারার মূল কারণ বলবো না, কারণ মোটামুটি ভালো কামব্যাক করেছিল মিরাজ এবং সাইফুদ্দিন। তারপরেও মনে হচ্ছে আমার কাছে 10-15টা রান যদি শর্ট হয়েছে, যদি 240 আমি টার্গেট করেছিলাম, যদি 240 রিচ করতে হয়তো ইট কুড হ্যাভ বিন এ ডিফারেন্ট গেম। স্পিন নিয়ে আমরা অনেক অহংকার করি, কিন্তু আজকে স্পিন গেল কই? আসলে স্পিন একটা জিনিস আপনি খেয়াল করবেন, আমরা কিন্তু সবসময় স্পিন নির্ভর উইকেট বানাই। যখন আমরা হোম সিরিজ খেলি আমরা কিন্তু চিন্তা করি যে আমাদের হোম সিরিজ যখন খেলবো উইকেটটা আমাদের মতো করে তৈরি করব। এই জায়গায় কিন্তু সেই জিনিসটা হয়নি, কারণ স্বাভাবিকভাবে এখানে কিন্তু আইসিসির আন্ডারে মাঠটা চলে গেছে, উইকেট আইসিসির আন্ডারে, আমরা কিন্তু চাইলেও উইকেটে হাত দিতে পারবো না। আপনার যেটা বলছিলাম যে এই ওয়ার্ল্ড কাপ শুরুর আগে আমরা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে 3টা ম্যাচ জিতেছি যেখানে কিন্তু স্পিনাররা ডমিনেট করেছে। তখন কিন্তু এটা ওয়ার্ল্ড কাপের টুর্নামেন্ট ছিল না, ওয়ার্ল্ড কাপের ম্যাচ ছিল না। উইকেটটা কিন্তু আমাদের মতো করে আমরা কিছুটা হলেও ফেভার নিয়েছি, বাট এখানে এসে কিন্তু আমরা সেই ফেভারটা পাবো না, এটাই স্বাভাবিক ছিল। তো সেই ক্ষেত্রে স্পিনাররা বাড়তি যে সুবিধাটা আমরা পেয়ে থাকি সবসময়, সেই জায়গাটায় কিন্তু আমরা আজকে সেই সুবিধাটা পাইনি। সেই টার্ন বা সেই এক্সট্রা বাউন্স, একটু বেশি ধরনের টার্ন সুবিধা নেওয়া, সেই জায়গাটা কিন্তু আমরা কিছুটা হলেও অসুবিধায় পড়েছি আমি বলবো। ঘরের মাঠে যে কনফিডেন্সটা থাকা উচিত সেটা কি ছিল এই সেমিফাইনালের ম্যাচে? কনফিডেন্স আপনি যদি গত ম্যাচগুলো দেখেন বা এই ওয়ার্ল্ড কাপের আগেও যদি দেখেন যে হোম সিরিজগুলো খেলেছে এবং বাংলাদেশে প্র্যাকটিস ম্যাচগুলো খেলেছে, প্রতিটা অ্যাজ এ ইউনিট কিন্তু তারা বেশ কনফিডেন্ট এবং প্রতিটা প্লেয়ারদের মধ্যেই আত্মবিশ্বাসটা আছে। এবং আপনি শান্তর ব্যাটিং, মিরাজের বডি ল্যাঙ্গুয়েজ, প্রতিটা প্লেয়ারের বডি ল্যাঙ্গুয়েজ মাঠে যদি দেখলেই বুঝতে পারবেন যে তারা মাঠে নামছে জেতার জন্য এবং তাদের সেই কনফিডেন্সটাও ছিল। কিন্তু আজকে যেহেতু এটা সেমিফাইনাল একটা বড় গেম, কিছু কিছু ক্ষেত্রে হয়তো তারা প্রেশারটাকে ঠিকমতো হ্যান্ডেল করতে পেরেছে বলে আমার সন্দেহ। কারণ ফিল্ডিং এ কিছু ল্যাপস আমরা দেখেছি, আজকে একটা ক্যাচ ড্রপ ছিল, রান আউট অপরচুনিটি মিস হয়েছে। এবং যখন আপনি চেস ডিফেন্ড করছেন তখন এইসব প্রতিটা ছোটখাটো মিস্টেকগুলো অনেক সময় মেজর মিস্টেক হয়ে যায়, যেটা আজকে আমরা প্রমাণ পেয়েছি। চাপটা কি বাংলাদেশ নিজে নিল? এটা আমি বলছিলাম যে আসলে চাপটা কিন্তু নিয়েছে। আপনি দেখবেন আমরা কিন্তু শুরুতে, আমরা একটু আগেও শুরু করলাম যে আমরা এই ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হব। দ্যাট মিনস টুর্নামেন্ট শুরুর আগেই কিন্তু আমরা চ্যাম্পিয়নের স্বপ্ন নিয়ে শুরু করেছি। সো এই জায়গায় কিন্তু আমরা কিন্তু এখন পর্যন্ত এই মানের ম্যাচ কিন্তু ফেস করিনি। আপনি দেখবেন সাউথ আফ্রিকা কিন্তু এই ওয়ার্ল্ড কাপে সুবিধা করতে পারিনি। সো সাউথ আফ্রিকার সঙ্গে আমরা ফার্স্ট ম্যাচ জেতার পরে আমরা এটা কিন্তু স্বাভাবিক সিনারিও ছিল। তারপরে আমরা যে ম্যাচগুলো জিতে আসলাম স্টেপ বাই স্টেপ, আমরা কিন্তু এই ধরনের টাফ কম্পিটিশন ফেস করবো আশা করিনি। তো ওয়েস্ট ইন্ডিজ যেটা হয়েছে সেমিফাইনালের যে প্রেশারটা,
সেটা এত দর্শকের মাঝে কিন্তু এর আগে আমাদের টিম খেলেনি, কারণ এর আগে খেলেছে আমরা কক্সবাজারে, যেখানে কিন্তু এই প্রেশারটা এইভাবে ফেস করতে হয়নি। আজকে কিন্তু একটা এক্সট্রা প্রেশার ছিল যে আমরা সেমিফাইনাল জিতবো, ফাইনালে যাব, সব কিছু মিলে যে প্রেশারটা সেটা অবশ্যই আমাদের প্লেয়ারদের মধ্যে কিছুটা এফেক্ট করেছে, যার প্রতিফলন কিন্তু ফিল্ডিংয়ে দেখতে পেরেছি। কারণ আমরা জানি যে বাংলাদেশ টিম ফিল্ডিংয়ে খুব ভালো এবং আমাদের সিনিয়র টিমও অনেক ইমপ্রুভ করেছে, পাশাপাশি আমাদের এই জুনিয়র টিমের ফিল্ডিং ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ডিং সাইড বলা হচ্ছিল এই ওয়ার্ল্ড কাপে। কক্সবাজারে সে ফিল্ডিং দেখে যারা ম্যাচ দেখেছে ওইখানে তারা এটা কমেন্টস করেছিল, বাট আজকে ফিল্ডিং দেখে আমরা কিন্তু যা দেখলাম যে অবশ্যই এই প্রেশারটা তাদের মধ্যে কাজ করেছে। কিছু সিম্পল ফিল্ডিং মানে যেটা স্লপি ফিল্ডিং বলা হয়, যে একদম ইজি বলও আমরা বেশ কিছু মিস করেছি, এটা অবশ্যই বলতে হবে যে কিছুটা মানসিক প্রেশারে তারা ছিল না। কিন্তু আরেকটা জিনিস হচ্ছে যে আমি সকালে যে খেলাটা দেখলাম, মানে ওরা যে ওদের যে বোলাররা হোল্ডার জোসেফ যে বল করছিল কিছুটা বাইরে দিয়ে, সেই বলগুলোতে মানে খোঁচা মারা, এটা তো মানে গেম প্ল্যানিং এর অংশ না। সেই জায়গায় মিস্টেকটা করলো কেমন ব্যাটসম্যানরা? আসলে আপনি দেখবেন আজকে যে শুরুতে মেরাব একটু মেনশন করে, আজকে ওয়েদারটা কিন্তু একটু গ্লুমি ছিল, মানে ফগি ছিল, ওই মুভমেন্টটা কিন্তু পাওয়াটাই স্বাভাবিক। বলাররা কিন্তু বল করেছে আপনার ফোর্থ স্টাম্পে, যেখান থেকে বল করে সুন্দর বের করে নিয়ে যাচ্ছিল। তো ওইখানে যেটা হয়েছে, আমাদের ইনিশিয়ালি কিছু রান করার টার্গেট ছিল আজকে হয়তো, এই জন্য আপনি দেখবেন পিনাকের আউটটা শর্ট দেখলেই বোঝা যাচ্ছে থার্ড ম্যানে আউট হয়েছে, বাইরে অনেক বাইরে বল কাট খেলেছে, থার্ড ম্যানে ক্যাচ আউট। দ্যাট মিনস আমাদের টার্গেট ছিল আউটটা তো টোটালি প্ল্যানিং দেখলাম, থার্ড ম্যানে একদম মানে বসা ফিল্ডার না। অবশ্যই আপনি দেখবেন প্ল্যান করেই কিন্তু বল করেছে আজকে তারা, কিন্তু যখন শুরু করে পিনাকের কিন্তু হেলমেটও হিট করেছিল। দ্যাট মিনস শর্ট অফ লেন্থে বল করবে, সিলি মিডন নিয়ে কিন্তু বল করেছে। দ্যাট মিনস তারা প্ল্যানই করেছে যে হ্যাঁ প্রতিটা ব্যাটসম্যানকে ইন্ডিভিজুয়ালি প্ল্যান করে এসেছে, যদি আগে হোমওয়ার্কটা ভালো ছিল তাদের, হোমওয়ার্কটা সুন্দরভাবে করে এসেছে, বাউন্স দিয়ে তাকে অ্যাটাক করেছে এবং আউটটাও কিন্তু তাকে বাউন্স দিয়ে করেছে। আপনি এরপরে দেখবেন স্কোয়ার লেগে যেটা পুল খেলতে গিয়ে আউট হয়েছে, এই সব কিছু মিলে আমার মনে হয় যে তাদের প্ল্যানিংটা খুব সুন্দরভাবে তারা ইমপ্লিমেন্ট করেছে। সেই জায়গায় আমরা ফেল, ব্যর্থ, মানে আমরা এক্সিকিউট করতে আমাদের প্ল্যানটা সেন্স যে আসলে ওদের ওয়েস্ট ইন্ডিজ আমরা জানি সবসময় পেস বোলিং নির্ভর টিম, সেই অ্যাডভান্টেজটা তারা নিতে চায় সবসময় ফাস্ট বোলিং করে, সেটা কিন্তু আজকে তারা আমার মনে বলবো যে টচে হেরেও কিন্তু তারা সেই সুবিধাটা পেয়ে গিয়েছে, টচে হেরেও তারা বোলিং পেয়েছে এবং তাদের যে পেস বোলিং অ্যাটাক আপনি দেখবেন অ্যারাউন্ড 30 ওভার্স পর্যন্ত তারা পেস বোলার কন্টিনিউ করেছে এবং তাদের কোয়ালিটি পেস বোলার আমরা কিন্তু বারবার বলে আসছিলাম 36 এরকম বল, তো সেই অ্যাডভান্টেজটা তারা চেয়েছিল এবং সেটা কিন্তু তারা পুরোপুরি কাজে লাগিয়েছে। তাহলে আমরা এই সুযোগটা হাতে দিয়ে দিলাম ওদের, যদি তাই না মেহরাব? সুযোগ হাতে, যেটা আসলে হারলে এরকম এগুলো প্রশ্ন আসে। তবে যেটা বললাম যে আমার কাছে মনে হয় ম্যাচ ওভারঅল ওরা যখন চেস করছিল পুরো ম্যাচটাই মনে হয়েছিল যে ওয়েস্ট ইন্ডিজের কন্ট্রোলে, কিন্তু তারপরে বলবো যদি 10টা বা 15টা 240 যদি হতো তাহলে মনে হয় কিছুটা হলেও ডিফারেন্ট গেম হতে পারতো। আর আমি নর্মালি মিরাজ এবং শান্তর উপর বাংলাদেশ আন্ডার-19 টিম অনেকটা ডিপেন্ড করে এবং মিরাজ কনসিস্টেন্টলি ভালো বল করে। তবে আজকে কিন্তু ও নিজে বলছিল যে ওর বোলিং নিয়ে অতটা হ্যাপি ছিল না, কারণ ওর বোলিং স্পেল আপনি দেখেন যে ব্রেক থ্রু দিয়েছিল, ভালো দুইটা উইকেট নিয়ে তো ব্রেক থ্রু দিল, কিন্তু আপনি যখন 220 230 ডিফেন্ড করতে হলে ইফ ইওর ইকোনমি রেট ইজ ওভার 5 তখন কিন্তু মানে না 147 ফর 3 এবং 160 পরে আরো তো দুইটা তিনটা উইকেট পড়লো, যেটা শাওন এসে পর এক ওভারে দুইটা নিল। আপনার ওয়েস্ট ইন্ডিজের স্টার্টটা কিন্তু ভালো হয়েছে, যখন 220 230 যে যখন স্টার্ট যদি ভালো হয়ে যায় তখন কিন্তু অনেক সময় বড় টোটালটা ছোট হয়ে আসে। ওইটাই তারা একটা বিগ অ্যাডভান্টেজ পেয়েছে যে তারা না। আপনার পাকিস্তানের সঙ্গেও যদি আপনি দেখেন কোয়ার্টার ফাইনালেও কিন্তু তারা সেম স্ট্র্যাটেজিতেই খেলেছে, ফার্স্টেই কিন্তু রান রেটটা বাড়িয়ে নেয়। তারা প্রথমে ওপেনিং যারা যাচ্ছে তারা কিন্তু টার্গেট থাকবে যে উইকেট পড়ুক বা নাই পড়ুক তারা চার্জ করবে এবং সেই অ্যাডভান্টেজটা তারা নিচ্ছে। আজকেও কিন্তু দেখবেন 5 ওভারে প্রায় 50 রান করে ফেলেছে, দ্যাট মিনস রিকোয়ার্ড রান রেটটা অনেক কমিয়ে এনেছে। তো এই জিনিসটা কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে সবসময় তার আমরা দেখি যে শুরুতেই পাওয়ার ক্রিকেট খেলে, দ্যাট ওয়াজ দ্য গেম প্ল্যানিং, মানে একটা আজকে যে জায়গাটা আমরা যেই ক্যালকুলেটেড মানে করতে পারছিলাম না, আমরা এক্সিকিউট করতে পারছিলাম না মাঠে আমাদের প্ল্যানিং। আপনার ওদের স্কিপার হেটমায়ার এবং স্প্রিঙ্গারে যখন পার্টনারশিপ হচ্ছিল তখন আমি ভাবছিলাম যে হেটমায়ার কিন্তু ডমিনেট করছিল, স্প্রিঙ্গারের ব্যাটিং আমি খুব একটা কনভিন্সিং মনে হয়নি, তবে হেটমায়ার খুব কনফিডেন্টলি খেলছিল। আমি মনে করছিলাম যে হয়তো খেলা অনেক আগে শেষ হয়ে যাবে ও যদি ব্যাটিং করতো। ওর উইকেটটা পড়ার পরে আমি এক্সপেক্ট করেছিলাম যে হয়তো জিম্বাবুয়ে ওয়েস্ট ইন্ডিজ কাম ব্যাক করতে পারবে না, বিকজ স্প্রিঙ্গার ডট বল করছিল এবং অত কনভিন্সিংলি ব্যাটিং করতে পারছিল না এবং ওকে সাপোর্ট দেওয়ার মতো কিন্তু ওরকম ব্যাটসম্যান যে খুব ফ্রি ফ্লোয়িং কোনো ব্যাটসম্যান খেলেনি। কিন্তু আমি ক্রেডিট দিব যে ওয়েস্ট ইন্ডিজ টেলকে, যারা শুধুমাত্র স্প্রিঙ্গারের উপর ভরসা করে তাকে সাপোর্ট দিয়েছিল, কারণ তারা জানে তারা যদি 50 ওভার ব্যাটিং করে তাহলে তারা ম্যাচটা জিতবে। আসলে মেহরাব যেটা বললো যে স্প্রিঙ্গারকে খুব সাপোর্ট দিয়েছে, ভালো সাপোর্ট দিয়েছে তাদের টেলে, তার স্প্রিঙ্গার যে ব্যাটিং প্রথমে শুরু করেছে আমার কাছে মনে হয়েছিল মেহরাব যেটা বললো যে হ্যাঁ রান করতে পারছে না, শুধু ডট বল খেলছে, বাট পরে যখন সেট হয়ে গিয়েছে সে সুন্দরভাবে যেভাবে স্ট্রাইক রোটেট করেছে এটা কিন্তু তাকে ক্রেডিট দিতে হবে। আর তাদের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ যেটা আমরা বললাম শুরুতে রান রেটটা এত বাড়িয়ে নিয়েছে, স্প্রিঙ্গার ডট বল খেলাতেও ওই প্রেসারটা তাকে কখনো ফেস করতে হয়নি। তো স্প্রিঙ্গার কিন্তু সেই সময় নিয়ে ব্যাটিং করার সুযোগটা পেয়েছিল। বেসিক্যালি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের যে ক্যারেক্টার, মানে মাঠে এসে মেরে খেলা,
পিছনের দিকে না তাকানো, সেই জায়গা থেকে কিন্তু এই আন্ডার 19 ক্রিকেটাররা অনেক সরে এসছে। তারা মিডল অর্ডারে দেখলাম যে বল সিঙ্গেলসের উপরে সিঙ্গেলস খেলে যাচ্ছে, যে ম্যাচটা বের করার যে জায়গা টার্নিং পয়েন্ট, ওই জায়গায় তো ইনিংসটা বিল্ড আপ করলো, ওই জায়গায় আমরা ব্রেক থ্রুটা করতে পারিনি। আপনার সঙ্গে আমি একমত। আমরা কিন্তু সবসময় বলি ওয়েস্ট ইন্ডিজ পাওয়ার ক্রিকেট খেলে, বাট আজকে কিন্তু আমরা দেখেছি তারা অনেক সিঙ্গেল নিয়েছে এবং সিচুয়েশন রিড করে খেলেছে। এই জিনিসটা কিন্তু আসলে ওয়েস্ট ইন্ডিজের জন্য প্রশংসনীয়। তারা কিন্তু ওই সবসময় পাওয়ার ক্রিকেট খেলে আজকে কিন্তু সেটা আমরা দেখিনি, ডিফারেন্স তাদের ক্যারেক্টার দেখলাম। তবে অ্যাডভান্টেজ ছিল, আপনি একটা জিনিস দেখবেন, তাদের হেডমেয়ার যে ব্যাটিং করেছে, আপনি ম্যাক্সিমাম শর্টস তার গ্রাফটা যদি দেখি ভির বাইরে মানে স্কোয়ার, কারণ কি আমাদের বলাররা শর্ট অফ প্লেন বল করেছে, আমরা কিন্তু তাকে সামনে বল খেলাইনি, ম্যাক্সিমাম কাট পুল অর সুইপ এই ধরনের শট। দ্যাট মিন্স আমরা বলাররাও কিন্তু মিস্টেক করেছিলাম, বলাররাও এই ম্যাচের চাপটা নিতে পারেনি, এটা হলো সত্যি কথা। আমার কাছে যেটা মনে হচ্ছে যে বাংলাদেশ টিম এই দলটাকে পেয়ে অতিরিক্ত আত্মবিশ্বাসে ভুগছিল যে ওয়েস্ট ইন্ডিজ কোনো দলই না, বাট সেমিফাইনাল ইজ ডিফারেন্স বল গেম। বাংলাদেশ জাতীয় ফুটবল দল কিছুদিন আগে মানে বাহারাইনের মতন আন্ডার 17 একটি দলের কাছে হেরেছে বিকজ অফ ওভার কনফিডেন্স। আজকের ম্যাচের কথা আসলে দেখতে দেখতে আমি হারার পরে আমাদের সময়কার কথা মনে পড়ছিল যে 2006-এ যখন আমরা ইংল্যান্ড ওয়ার্ল্ড কাপে খেলার আগে আমরা ইংল্যান্ডের সাথে প্রায় 12টার মতো ম্যাচ খেলি, ওইখানে আমরা 11টা ম্যাচ ওদেরকে কনভিন্সিংলি বিট করি এবং ওয়ার্ল্ড কাপে যে নকআউট পর্যায়ে যে কোয়ার্টার ফাইনালে ওদের সাথে আমরা হেরে যাই। সো আমরা তখন বলছিলাম যে এই যে টিমকে আমরা এত সহজে হারিয়েছে ওই টিমের সাথে আবার হেরে গেলাম। সো আজকেও কিন্তু যেটা হচ্ছে যে ওয়েস্ট ইন্ডিজের সাথে হোয়াইট ওয়াশ করার পরে সেম টিমের সাথে এসে একটা মেজর টুর্নামেন্টে, বড় টুর্নামেন্টে, একটা ক্রুশাল মোমেন্টে ম্যাচটা হারানো আসলে ডিসঅ্যাপয়েন্টিং। এখানে একটা জিনিস যদি দেখেন, আপনি ভারতের মিডল অর্ডার ব্যাটিংটা যদি দেখেন আর বাংলাদেশেরটা দেখেন, ডিফারেন্স সিনারিও পাবেন। বাংলাদেশে যেটা হয়েছে, আমাদের মিডল অর্ডারে রয়েছে মিরাজ, শান্ত, জাকির, এরা রয়েছে, সাইফুদ্দিন রয়েছে, বাট আমাদের সবচেয়ে আমি বলবো যে আনফরচুনেট এই ওয়ার্ল্ড কাপে আমাদের টপ অর্ডার থেকে খুব বড় আমরা স্কোর পাইনি এবং একটা পার্টনারশিপ পাইনি। আপনি দেখবেন আমাদের ওপেনাররা এক ম্যাচে করেছে তো আরেক ম্যাচেও করেছে, জয়রাজ এক ম্যাচে করেছে, সাইফ এক ম্যাচে করেছে, পিনাক এক ম্যাচে করেছে, বাট উপর থেকে যে একটা পার্টনারশিপ 1-2-3-এর মধ্যে থেকে একটা পার্টনারশিপ, সেটা কিন্তু আমরা পুরো ওয়ার্ল্ড কাপ জুড়ে দেখিনি, যার কারণে কিন্তু আমরা শান্ত, সেই মিরাজ, এই দুজনের উপর বাংলাদেশ গোটা টুর্নামেন্টে একবার তো নেপাল ছাড়া মানে শক্ত প্রতিরোধের মুখে পড়েনি। নেপাল আসলে ওই ম্যাচটা আমরা লাকি যে জাকির এক্সট্রাঅর্ডিনারি ব্যাটিং করেছে, মিরাজ সঙ্গে খুব ভালো সাপোর্ট দিয়ে দুজন মিলে বের করেছে, বাট ওই ম্যাচটা ওই শুরুতে যদি আপনার পার্টনারশিপ না হয় তাহলে কিন্তু এই ধরনের সিচুয়েশন হতেই পারে। আজকেও কিন্তু দেখেন আপনি শুরুতে পার্টনারশিপ না হওয়াতে মিরাজ কিন্তু ক্যারি করে নিয়েছে, পরে সাইফকে নিয়ে একটা 80 রানের পার্টনারশিপ করেই কিন্তু এই বোর্ডে তারা রান দাঁড়িয়ে করেছে। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট, ওয়েস্ট ইন্ডিজকে আটকাতে হলে আপনি 230 রান দিয়ে কখনই আটকাতে পারবেন না, কারণ তারা পাওয়ার ক্রিকেট খেলে। এমন হতে পারে তারা 120-এ অল আউট হতে পারে, আবার এরকম ভাবে ম্যাচ বের হয়ে যেতে পারে, কারণ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট এরকমই খেলে। সো আপনার ওয়েস্ট ইন্ডিজ আর ইস্ট ইন্ডিজের মধ্যে ডিফারেন্স, তারা অনেক বিচক্ষণ, মানে তাদের অতীত পূর্বপুরুষের মতো অতটা মারমুখীও না, অতটা উড়নচণ্ডীও না যে উইকেটগুলো থ্রো করে। যেটা আপনি পাকিস্তানের সঙ্গে দেখেন, তারাও কিন্তু পাকিস্তানের সঙ্গে সেম স্ট্র্যাটেজিতে ব্যাটিং করেছে, শুরুতে শর্টস খেলে খেলাটা নিচে নিয়ে এসেছে, পরে কিন্তু এবং আজকে একটা পর্যায়ে ওদের কিন্তু দরকার ছিল 3 ওভার 3 রানস এন্ড ওভার, তখন ক্যাপ্টেন আর আপনার স্প্রিঙ্গার আগে কার্টি ব্যাটিং করছিল, কার্টি একটা বাজে শট খেলে আউট হয়, তারপর পরে কিন্তু আপনার ক্যাপ্টেন হেডমায়ার কিন্তু তখন প্রয়োজনই নাই, অপ্রয়োজনীয় একটা শট খেলে আউট হলো। তখন আমি মনে করছিলাম যে স্কোয়ার কাট করতে গিয়ে যেটা না, আপনার কার্টি আউট হয়েছে ডাউন দ্য উইকেট যে বোল্ড, এবং হেডমায়ার আউট হয়েছে আপনার খুব সম্ভবত ক্যাচ, আউটটা আমার দেখা হয়নি আসলে, না হ্যাঁ ডাউন দ্য উইকেট যে সাইফুদ্দিনের বলে ক্রস খেলে টপেজ। সো তখন মনে হচ্ছে যে ওই সময় কিন্তু ইরেসপন্সিবল, তার আগের বলে একটা বাউন্ডারি মেরেছে, তখন একটা ইরেসপন্সিবল শট, আমি ভাবছিলাম যে মনে হয় ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটা আবার বাংলাদেশকে দিয়ে দিল। কিন্তু তারপরে স্প্রিঙ্গার যে কামব্যাক করেছে, কমেন্টেটররা বলছিল যে ও নর্মালি সবসময় মেরে খেলে এবং লং শটে অভ্যস্ত, এবং ও খেলাটাকে চেঞ্জ করে অ্যাডজাস্ট করে এক এক করে, যেটা বললাম। এবং এখানে বাংলাদেশ মনে হয় একটা জিনিস ভুল করেছে, ভুল বলবো না ঠিক, যে হয়তো আরো বেটার করতে পারতো, সেটা হচ্ছে ওরা যখন জানতো যে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু তখন আর বিগ শটে যাচ্ছিল না, এক এক করে সিঙ্গেলসগুলো ক্লোজ করা ছিল, তো ওই সময় যদি আরেকটা অ্যাটাক করতে পারতো, যে ওদেরকে প্রেসার ক্রিয়েট করে যে যাতে বড় শট খেলে, তাহলে হয়তো ওই সময় আরো 2টা উইকেট নেওয়ার সম্ভাবনা ছিল। ফ্লাইট ডেলিভারি যারা দেয় ওইসব স্পিনারদের এনে, তারপরে বাংলাদেশ অধিনায়ক বলেছে যে আগামী প্রজন্ম যারা আসবে তারা হয়তো আমাদের দলটা 3-এ শেষ করলাম, পরবর্তীতে তারা 1-এ নিয়ে যাবে।
না, অবশ্যই আমরা তো অবশ্যই ভালো আশা করতে পারি, কারণ এর আগে আমরা 5 হয়েছিলাম, এবার আমরা 3, যদি ইনশাল্লাহ নেক্সট ম্যাচে জিততে পারি 3 হব, তারপরের জেনারেশন এসে অবশ্যই এটা একে নিয়ে যাবে, আমরা ট্রফি ধরবো। বাট এবার মনে হচ্ছে সবকিছু মিলে খুব কাছ থেকে মনে হয় চলে গেল ট্রফিটা। তো এবারের আশাটা অনেক বেশি ছিল, নেক্সট টাইম অবশ্যই এটার চেয়ে বেটার টিম আমরা পাবো এবং তারা অবশ্যই আমাদের যে স্বপ্ন কোনো পূরণ করবে। বৈশ্বিক টুর্নামেন্টে একটা ট্রফি বাংলাদেশের দরকার। এত কাছে গিয়েও আমরা হারছি। আসলে এবার দুঃখজনক বলতে পারি, প্ল্যানিং এ আমি আবার একটু শুরুতে ফিরে যেতে চাই। আমরা টচের ব্যাপারটা, আমি ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আমরা কিন্তু এই সিরিজে এই ওয়ার্ল্ড কাপের আগে 3টা ম্যাচ খেলেছি, 3টা আগে ব্যাটিং করে জিতেছিলাম। সেই চিন্তা থেকে হয়তো আমাদের টিম ম্যানেজমেন্ট চিন্তা করেছে আগে ব্যাটিং করে, বাট ওয়েদার, তারপরে উইকেট, সবকিছু মিলে আজকে মনে হয় এই জায়গাটা একটু প্ল্যানিং এ ভুল হয়েছে, এখন বলতেই হচ্ছে। কারণ যদিও জিতে গেলে এগুলো নিয়ে আলোচনা হয় না, বাট স্টিল আমি জিতলেও এই প্রশ্নটা আবার নিয়ে আসতাম। মেয়েরা ফাইনালে কার জেতার সম্ভাবনা, ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ? ওয়েস্ট ইন্ডিজ আজকে খেলা দেখে আমি যেটা বললাম যে ওয়েস্ট ইন্ডিজের খালি হেটমারের খেলা আমার ভালো লেগেছে, এবং স্প্রিঙ্গার প্রথমে আমি বললাম যে কনভিন্সিং ছিল না, তারপরে যদিও তারা সুন্দর ম্যাচটা বের করেছে। তবে ইন্ডিয়ার যে ব্যাটিং লাইন আপ, জানি যে ইন্ডিয়ার ব্যাটিং ডেপথ অনেক বেশি এবং বোলিং ভেরিয়েশন অনেক বেশি, এবং সাবকন্টিনেন্টে খেলা। ওভারঅল আমি অবশ্যই পেপার খাতা কলমে ইন্ডিয়াকে আগিয়ে রাখবো। আর ক্রিকেট তো মাঠের খেলা, তো যেদিন ওই দিন ভালো খেলবে সে জিতবে। বাস আজকে যে ওয়েস্ট ইন্ডিজের যে টেম্পোটা, এটাকে ধরে নিয়ে তারা কেউ চলে আসতে পারে? মানে ওয়েস্ট ইন্ডিজ গত 2 ম্যাচ, আমি বলবো যে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সঙ্গে 2 ম্যাচ যেভাবে খেললো, ইম্পসিবল না। তারা কিন্তু প্রমাণ করেছে পরপর, জিম্বাবুয়ের সঙ্গে বিতর্কিত একটা ম্যাচের পরে পরপর 2টা ম্যাচে ভালো খেলে তারা কিন্তু নিজেদেরকে প্রমাণ করেছে। সো ইন্ডিয়াকে টাফ টাইম দিতে তারা রেডি হয়েছে। আমি শিওর যে এটা একটা ভালো ম্যাচ হবে, বাট ইন্ডিয়া যেভাবে খেলছে এই পুরো ওয়ার্ল্ড কাপে, তারা কিন্তু খুব ভালো ডোমিনেট করে, প্ল্যানিং করে সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে, এবং অ্যাডভান্টেজে আমার মনে হয় ইন্ডিয়া থাকবে। বাট স্টিল ওয়েস্ট ইন্ডিজ যেভাবে গত 2টা ম্যাচ খেলো, আমার মনে হয় তাদেরকেও নিচু করে দেখার সুযোগ নেই। ওয়েস্ট ইন্ডিজ ক্যাপ্টেন বলছিল যে তারা ইন্ডিয়াকে, ইন বিশপ বলছিল যে ওয়েস্ট ইন্ডিজ ইন্ডিয়াকে ইজিলি ম্যাচটা জিতে দিবে না, এবং তারা ফাইট ব্যাক করবে, এবং তারা ভেরি কনফিডেন্ট, এবং তারা স্পিনেও অনেক এখন কমফোর্টেবল, এবং যেটা বললাম যে এই আগে বাংলাদেশে খেলে গেছে, তো ওখান থেকে তারা অনেক কিছু শিখে এসে ওরা একটা ভালো ফাইট দেওয়ার চেষ্টা করবে। যদি ভারত বাংলাদেশের খেলাটা হতো, সেই জায়গায় কারা জিততো? যদি আমি তো সবসময় বাংলাদেশকে সাপোর্ট করব, এবং বাংলাদেশের যেটা বললাম যে বাংলাদেশের যে টিম ছিল, এবং নো ডাউট আজকে ম্যাচ হারার পরও বলবো যে ওরা ফার বেটার সাইড দেন ওয়েস্ট ইন্ডিজ, এবং তারা যে কোনো টিমের সাথে এই লেভেলে, আন্ডার-19 লেভেলে যে কোনো টিমের সাথে কম্পিট করার মতো অ্যাবিলিটি রাখে। এবং যেটা বললাম যে ক্রিকেট তো মাঠে যেদিন ভালো খেলবে, তবে ইন্ডিয়া এবং বাংলাদেশ যদি খেলা হতো তাহলে আমি সবসময় বাংলাদেশকে আগিয়ে রাখতাম। হান্নান, বাংলাদেশের বিদায় তো দর্শকদের উপস্থিতি কিছুটা হলো কমবে ফাইনালে। এই জায়গায় যারা মানে বিভিন্ন একাডেমিক কোচিং সেন্টারে খেলে, এদের এন্ট্রি দেওয়া উচিত কিনা? হ্যাঁ, অবশ্যই। আমার কাছে মনে হয় যে আজকে কিছু স্কুলের বাচ্চাদের দেখলাম মাঠে, এরকমভাবে যদি গ্যালারিতে কিছু ওপেন করে দেওয়া যায় স্টুডেন্টদের জন্য, তাহলে আমার মনে হয় যে গ্যালারিটা ভরলে খেলা দেখতেও মজা লাগে এবং প্লেয়াররাও খেলে মজা পায়, আইসিসির কাছেও একটা ভালো পজিটিভ ইমপ্রেশন তৈরি হয়। সব কিছু মিলে হ্যাঁ, এরকম একটা কিছু করা যেতে পারে। আমার মনে হয় যে এটা ভালোই হবে। রাইট, আমার কাছেও মনে হয় যে হান্নান ভাই, যে এই টুর্নামেন্টগুলো, আন্ডার-19 লেভেলের টুর্নামেন্টগুলো রেভিনিউ আর্নিং এর চেয়ে বেশি এক্সপোজার করা বেটার। যদি গ্যালারি বলেন বা পুরো স্টেডিয়ামই যদি ফুল ফ্রি করে দেওয়া যায়, যে মানে ইটস নট অ্যাবাউট আর্নিং রেভিনিউ মানি, তাহলে মনে স্কুল স্টুডেন্ট বলেন, নর্মাল দর্শকরা যেন এসে খেলা দেখতে পারে। কারণ হান্নান সরকার, মেহরাব হোসেন, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ গ্যালারিতে আসার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করলাম গ্যালারি। দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সাথে। সেই সঙ্গে বিদায় নিচ্ছে আমি নাসিমুল হাসান। তবে দর্শক, আপনারা যদি এই অনুষ্ঠানটি ভিডিও সহ দেখতে চান, আপনারা ভিজিট করতে পারেন এনটিভি অনলাইন www.ntvbd.com।